তাহলে আমরা আজকে আমাদের সর্বশক্তিমান এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আজকের যে ক্লাসটা পরিচালনা করলাম, এই ক্লাসটাতে আমরা নারী ও শিশু নির্যাতন দমন ব্র্যাকেটের সংশোধন আইন 2026, এটা আমাদের এক ধারায় বলা আছে, এই নামে এটা অভিহিত হবে। তবে আমাদের মূলত মূল আইনটা হচ্ছে 2000। অর্থাৎ আমরা পরীক্ষার খাতায় লেখার সময় লিখবো নারী ও শিশু নির্যাতন দমন আইন, 2000, ব্র্যাকেটে লিখবো সংশোধন, একটা হাইফেন দিয়ে 2026, এভাবে লিখবো। যেহেতু এটা আমাদের অধিকতর সংশোধন কল্পে এই কথাটা আমাদের আসছে, এই জন্য আমরা এটা এইভাবে লিখবো। আর আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করছিলাম, সেটা হচ্ছে যদি অধিকতর সংশোধন কল্পে না লিখে যদি এটা রহিত কল্পে লেখা হয়, যেমন আমাদের 1983 সালের যে মোটরযান আইন ছিল ওইটা রহিত কল্পে, এজন্য আমরা কিন্তু ওইটাকে আর ওইভাবে লিখি না। 1983 ওইটা কোনোভাবে লেখা যাবে না, কিন্তু এই নারী শিশুর 2000টা লেখা যাবে। কেন লেখা যাবে? এটা অধিকতর সংশোধন করবে। নারী শিশুর ওই 2000টা কিন্তু বাতিল হয় না। আর 1983 সড়ক পরিবহন, ওইটা মোটরযান আইন ছিল, ওইটা বাতিল হয়েছে, এই জন্য 2018 সালের সড়ক পরিবহন 47 নং সড়ক পরিবহন আইন হয়েছে, এটা আমরা লিখি। ওইটা বাতিল হয়ে গেছে দেখে। এটার একটা তারতম্য আপনাদের বোঝানো হয়েছিল। তারপরে আমরা আলোচনা করছি নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক ধারায় হচ্ছে এই আইনটা কত সালের আইন, এবং এটা আলোচনা করলাম। দুই ধারায় হচ্ছে সংজ্ঞাসমূহ। এই দুই ধারায় সংজ্ঞাসমূহের মধ্যে আপনাকে দুইটা ধারা স্পষ্টভাবে নিতে হবে। একটা হচ্ছে আপনার দুইয়ের যে ডাবল ছ আছে বলাৎকার, আর দুইয়ের যে ডাবল ইও আছে যৌনকর্ম। এই দুইটা বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে, যেহেতু এই দুইটা আমাদের নতুন সংযোজিত ধারা, সংশোধিত ধারা, এটা আমাদের নিতে হবে। বলাৎকার কাকে বলে? বলাৎকার বলতে এখানে বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো শিশুর পায়ুপথে বা মুখে যৌনাঙ্গ প্রবিষ্টকরণ, এখানে শব্দটা লেখা আছে, মানে যৌনাঙ্গ যদি প্রবেশ করায়, তাহলে সেই ব্যক্তি বলাৎকার করছে বইলা গণ্য হবে। ওটা শিশু বলতে কিন্তু অবশ্যই ছেলে শিশুর কথা বোঝানো হয়েছে বলাৎকারের ক্ষেত্রে, এবং এটা পেনাল কোডের 377-এর ধারাও কানেক্টিভিটি আছে। তাহলে বলাৎকারের বিষয়টা বুঝলেন, দুইয়ের ডাবল সো। আর দুইয়ের ডাবল ইয়তে বলছে যৌনকর্ম। এখানে যৌনকর্ম বলতে বোঝানো হয়েছে আপনার যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো নারী বা কোনো শিশুর যৌনাঙ্গ, তারপরে হচ্ছে আপনার আহ মুখ, আচ্ছা মুখের কথা এখানে মনে হয় বলা নাই, আহ, দুইটা অঙ্গর কথা বলা হয়েছে, যৌনাঙ্গ বা পায়ুপথ মনে হয় সম্ভবত বলা হয়েছে। আমার এই মুহূর্তে জিনিসটা একটু স্কিপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এই যে এই তার যৌনাঙ্গ সঠিক যদি প্রবেশ, বায়ুপথ বায়ুপথ হ্যাঁ পায়ুপথ, হ্যাঁ, যদি বায়ুপথ তার সঠিক। যৌনাঙ্গটা প্রবেশ করায় বা অন্য কোনো অঙ্গ যদি ইয়া করে, আহ, অঙ্গের মাধ্যমে যদি ইয়া করা হয়, আহ, তাহলে সেটা যৌনকর্ম হিসেবে বিবেচিত হবে। এটা আমাদের দুইয়ের মধ্যে, এই দুইটা ধারা আমরা একটু আলাদাভাবে দেখব। এটা আমাদের যেহেতু নতুন সংশোধন হয়েছে, দুইয়ের ডাবল সো আর দুইয়ের ডাবল ইওটা সবাই একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আচ্ছা, তারপরে আমাদের আমরা তিনে চলে গেছিলাম, এই আইনের প্রাধান্য, এটা বলার দরকার নাই। আর চারের মধ্যে আমরা চারের এক, চারের দুইয়ের ক, চারের দুইয়ের খ, চারের তিন, এটা পাইছিলাম। চারের একে আমরা পাইছিলাম ক্ষয়কারী, দহনকারী এবং বিষাক্ত পদার্থ দ্বারা যদি কোনো ব্যক্তি অপর কোনো নারী ও শিশুর যদি ক্ষতি সাধন করে, তাহলে আহ, মানে ক্ষতি সাধন করে যদি মৃত্যু ঘটায়, তাহলে তার চারের একে শাস্তি আছে, মৃত্যুদণ্ড। চারের দুইয়ের কয়ে বলছে এইগুলা দিয়েই যদি কোনো নারী শিশুর যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে, গুরুত্বপূর্ণ অঙ্গ বলতে এখানে আমরা কি কি পাইছিলাম, তার যৌনাঙ্গ, তার হচ্ছে এই স্তন, আর তার মুখমণ্ডল, তার চোখের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এইগুলা যদি প্রতিসাধন করে, তাহলে তার চারের দুইয়ের ক্ষতে শাস্তি। চারের দুইয়ের ক্ষতে হচ্ছে ওইগুলা ব্যতীত অন্যান্য যে কম গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলা যদি এই ক্ষয়কারী দহনকারী এবং বিষাক্ত পদার্থ দিয়ে প্রতিশোধন করে, তাহলে তার শাস্তি হচ্ছে চার দুইয়ের ক্ষতে।
সেটা হাত হইতে পারে, পা হইতে পারে, অন্যান্য কম গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো আছে। তারপরে 4-3-এ পড়ছিলাম যে এই এই অপরাধগুলোর ক্ষেত্রে যে অপরাধী তার কাছ থেকে কিভাবে জরিমানা আদায় করা যাবে কিনা এই সম্পর্কে দিলাম। জরিমানা আদায় করা যাবে, জরিমানা আদায় করার প্রক্রিয়াটা করছিলাম, এটা আমরা জানি কিভাবে আদায় করতে হবে, এটা আমরা সময় ওয়েস্ট করবো না। তারপরে আমরা 5 আর 6 মানব পাচারে চলে গেছে। 7 ধারা হচ্ছে কোন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে অপহরণ করে তাহলে তার শাস্তি হচ্ছে 7 ধারা। যদি মানব পাচারের উদ্দেশ্যে অপহরণ করে তাহলে এটা মানব পাচারে চলে যাবে। এনে মানব পাচার কথাটা থাকলে এটা সবাই একটু খেয়াল রাখবেন। আর 8 ধারায় হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে আটক করে মুক্তিপণ আদায় করে বা আদায়ের চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে এই 8 ধারায় শাস্তি হবে। 9-1 আছে, 9-2 আছে, 9-3 আছে, 9-4 ক, 9-4 খ, 9-4 গ, তারপরে 9-5 আছে, 9-6 আছে। ঠিক আছে? তো এই জায়গাটা আমরা কিন্তু খুব ট্রিকি ভাবে পড়ছি। এবং 9-ক, 9-খ আছে। আপনারা এই গ্যাজেটের মধ্যে আমরা শর্ট খ দেই, 9 খ, 9 ক দিই, কিন্তু গ্যাজেটের মধ্যে কিন্তু শর্ট নাই। তাহলে গ্যাজেটে যেটা আছে আমরা ওইটাই লিখি। 9-ক দিব, 9ক, আর হচ্ছে 9খ। গ্যাজেটে যেভাবে সেটা দিবেন। তাহলে সেটআপটা কি? 9-1, 9-2, 9-3, 9-4 ক, 9-4 খ, 9-4 গ, আর 9ক আর 9খ। এই ধারাগত বিষয়টা সবার ব্রেনে গেছে না ভাই? এখন আমরা একটু বলে ফেলি। 9-1 হচ্ছে মূলত যদি কোনো ব্যক্তি অপর কোনো নারী বা শিশুকে ধর্ষণ বা বলাৎকার করলে এই 9-1 শাস্তি হবে। 9-1 মধ্যে দুইটা ব্যাখ্যা বলে দিছে। সেই দুইটা ব্যাখ্যা কি? প্রথম ব্যাখ্যা বলে দিছে যে ধর্ষণ হবে, এটা তো আপনারা বুঝেন। আগে তো এই অংশটা ছিল না, 9-1 মধ্যে শাস্তি ছিল না। তাহলে বলাৎকারের শাস্তিটাও 9-1 চলে আসছে, এটা বুঝছেন সবাই? হ্যাঁ, এটা এখানে বোঝা দরকার। আর 9-2 হচ্ছে দর্শনের ফলে যদি মৃত্যু ঘটানো হয়, দর্শন করে যদি মৃত্যু ঘটানো হয়, দর্শনের ফলে মৃত্যু হইলে 9-2 ধারা। আর 9-3 হচ্ছে আপনার গণধর্ষণ, গ্যাং রেপ, যেটা সংঘবদ্ধ দলবদ্ধ ভাবে যে দর্শন, এটা করলে হচ্ছে 9-3। আবার এই গণধর্ষণের ফলে যদি মৃত্যু ঘটে তারপরও এই 9-3 হবে, বা গণধর্ষণের ফলে আহত হইলে সেটাও এই 9-3 হবে। বোঝা গেছে? না, আহত মনে হয় আহত শব্দটা দেওয়া নাই। 9-4 কথাতে আহত মনে দেওয়া নাই, এখানে সরাসরি মৃত্যুর কথাই বলা হয়েছে। 9-4 ক, না সরি, 9-3। আর 9-4 কতে কি বলছে? আহত আছে তো স্যার, আছে আহত। মৃত্যু বা আহত আছে স্যার। তাহলে ওই, মানে মৃত্যু ঘটানো, গণধর্ষণ করে আবার আহত করা, দুইটাই আছে, তাই না? আচ্ছা, দুইটা থাকলে আমরা দুইটাই কাউন্ট করব, সমস্যা নাই। তবে এই 9-3টা সবাই মাথায় রাখবেন, যদি মৃত্যু ঘটায় এবং আহত করে তাহলে সেক্ষেত্রে আমাদের এই 9-3টা কাভার করে। আবার মৃত্যু ঘটায় ফেললে আবার ওই 9-2 চলে যায় না। এখানে গ্যাং রেপ হয়েছে, ঠিক আছে, মৃত্যু হয়েছে, ঠিক আছে, দর্শনের ফলে মৃত্যু হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা গ্যাং রেপ। গ্যাং রেপ হলে এই 9-3 আসবে, 9-2 আসবে না। এটা আবার অনেকে গুলাই ফেলে। আচ্ছা, 9-4 ক, 9-4 কতে বলছে আপনার ধর্ষণ করে মৃত্যু ঘটানোর চেষ্টা বা আহত করার চেষ্টা। মূলত ধরেন একাধিক ব্যক্তি দর্শন করলো, দর্শন কইরা তার যৌনাঙ্গ থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি তার মৃত্যুটা কি মৃত্যুর চেষ্টা করা হয়েছে বোঝা যাচ্ছে। আর যদি গ্যাং রেপ করছে, নর্মালি তার কোনো ব্লিডিং ট্রেডিং কিচ্ছু হচ্ছে না। এটা মানে জাস্ট সহজ ভাবে বোঝানোর জন্য এই ধারাটা বলতেছি উদাহরণ দিয়ে। ব্লিডিং ট্রেডিং কিচ্ছু হচ্ছে না, কিন্তু তিনজন মিলে দর্শন করছে, তাইলে এটা 9-3 যাবে। কিন্তু ব্লিডিং হচ্ছে, মানে তার অবস্থা খুব খারাপ, তাইলে আবার 9-4 ক আসবে। আর 9-3ও আপনার এটা সাপোর্টিভ ধারা হিসেবে দেওয়া যাবে, কিন্তু 9-4 ক ম্যান্ডাটরি। এটা আমি কিন্তু সহজ ভাবে বুঝাই দিলাম আজকে। এই জায়গাটা মনে হয় শরীফের সমস্যা। শরীফ, বুঝছো? সঠিক সঠিক। আচ্ছা, তাহলে 9-4 কটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো মুমূর্ষু অবস্থা সৃষ্টি হয়ে গেছে, গণধর্ষণ হয়েছে, ঠিক আছে, মানলাম 2-3 জন মিলে দর্শন করছে, বা একজন মিলে দর্শন করলো, যদি এটা ব্লিডিং হয় তাহলে তার মৃত্যুর অবস্থা তৈরি হয়ে গেল, বা গুরুতর আঘাতের অবস্থা তৈরি হয়ে গেল।
তখন আমরা এই 9-4 ক দিব, মাস্ট বি, সাথে 9-3 সাপোর্টিভ দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে 9-4 খ হচ্ছে দর্শন হয় নাই, দর্শনের চেষ্টা করার শাস্তি হচ্ছে 9-4 খ। 9-4 গ হচ্ছে আপনার 16 বছরের অধিক বয়স্ক কোনো মেয়ের সাথে আপনার আস্থার সম্পর্ক তৈরি হয়েছে, তার সাথে আপনি আহ, শারীরিক সম্পর্ক করছেন বিয়ের প্রলোভন দেখায় বা অন্য কোনো অর্থের প্রলোভন দেখায়, তার সাথে আপনি আহ, শারীরিক সম্পর্ক স্থাপন করছেন। এক্ষেত্রে আপনার এটা যৌনকর্ম হবে, এবং এই যৌনকর্ম করার শাস্তি হচ্ছে এই 9-4 গরুর গ দ্বারায়। বোঝা গেছে? এই জায়গাটা অনেকে না, আমি কি এই 9-4 গতে গতে যেটা বললাম এটা কি খর কথা বলে ফেলছি নাকি? জি স্যার, এটা তো স্যার ধারালো অস্ত্র রাসায়নিক পদার্থ হ্যাঁ দ্বারা হ্যাঁ হ্যাঁ, সঠিক। এটা আমি জনগণ আমি যেটা বলছি, এটা 9-এর খতে চলে যাবে। ঠিক আছে, 9-এর খর কথা বলছি। 9-এর খতে কি বলছে? যদি কোনো ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে 16 বছরের অধিক বয়স্ক কোনো মেয়ের সাথে যৌন সঙ্গম করে, ঠিক আছে, তার সম্মতিতেই কিন্তু করে, তারপরে ওই 9-এর খতে এটা যৌনকর্ম করার শাস্তি হিসেবে আপনার শাস্তি হবে আর কি। 9-এর খতে 9 খ যেটা। আর 9 ক তো আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার শাস্তি, তার সম্ভ্রম হানি করার শাস্তি। সে যে আত্মহত্যা করে সম্ভ্রম, এটার শাস্তি হচ্ছে 9-এর কতে। আর আমাদের 9-4 গতে হচ্ছে কোন রাসায়নিক বা বিষাক্ত পদার্থ, আর কি যেন আছে, কি শব্দ আছে এখানে, ধারালো ধারালো। অস্ত্র। ধারালো অস্ত্র আছে, এগুলো দিয়ে কি করলে কোন নারীর যে যৌনাঙ্গ আছে সেটা কি ক্ষতি সাধন করলে। সোহাগ ভাই বলেন তো, যৌনাঙ্গ এই অস্ত্র। 9-4 গদারাটা বলেন। স্যার যৌনাঙ্গ বা স্তনে মারাত্মক জখম করলে। হ্যাঁ, দুইটা জায়গায়, যোনিতে বা স্তনে মারাত্মক জখম করলে এই 9-4 গদারায় শাস্তি হবে। আর 9-5 হচ্ছে শৃঙ্খলা বাহিনীর যে কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য দ্বারা যদি তাদের দায়িত্বকর্মে গাফেলিতে হয়, তারা হেফাজতে থাকাকালীন সময় যদি কোনো মানে ব্যক্তির দ্বারা দর্শিত হয়, ওই নারী ওই দর্শনের শিকার হয়, তাহলে এই ওই ব্যক্তির 9-1, কিন্তু তারা যে দায়িত্ব ছিল শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের প্রত্যেকের হচ্ছে 9-5। এটা তো বুঝছেন? মানে যে কোনো শৃঙ্খলা বাহিনী, এটা পুলিশ হইতে পারে, যে কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য হইতে পারে, তারা যদি হেফাজতে থাকাকালীন যদি এই দর্শনের ঘটনা ঘটে। আর 9-6 হচ্ছে এই ক্ষতিপূরণ আদায় সম্পর্কিত বিধান পুনরুদ্ধারণ অনুযায়ী, ওইটা আমার এখানে দরকার নেই, এটা থেকে প্রশ্ন আসবে না। 9-6 গেল বাদ। আর 9 কত বলছি যে ওই আপনার আত্মত্যাগ মূলত প্ররোচনা যেভাবে দেওয়া হয়, এই প্ররোচনার শাস্তি হচ্ছে 9-ক, আর 9-এর কতে হচ্ছে আপনার যেটা যৌন কর্ম, এই যৌন কর্ম করার শাস্তি 9-খ। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 10-এ। 10-এ হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুর যে স্পর্শকাতর যে স্থান আছে, ওই যৌন উত্তেজক যে স্থানগুলো আছে, সেই স্থানে যদি স্পর্শও করে, তার শ্লীলতা হানি করে, তাহলে সে এই ধারায় কি পায়, শাস্তি পাবে। 10 ধারায় যৌন পীড়ন করছে বলে শাস্তি পাবে। আর 11-র কতে বলছে আপনার যৌতুকের জন্য মেরে ফেলার শাস্তি। 11-র খতে বলছে আপনার যৌতুকের জন্য মানে গুরুতর হত্যা বা আঘাত দানের চেষ্টা করার শাস্তি। এটা বলছে হচ্ছে 11-র কতে, না 11-র ডাবল কতে, সরি, 11-র ডাবল কতে। হ্যাঁ, ডাবল কতে। আর 11-র খতে কি বলছে, আপনার গুরুতর আঘাত করার শাস্তি যৌতুকের জন্য। আর 11-র গত বলছে সাধারণ আঘাত করার শাস্তি যৌতুকের জন্য। আর 12-তে বলছে আপনার ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বা শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে কোনো অঙ্গ হানি করার শাস্তি হচ্ছে 12। 13 ধারা, যেটা আমরা গুরুত্বপূর্ণ ধারা হিসেবে আজকে পড়ছি, 13-র একে 13 ধারার মূল বিষয়বস্তু হচ্ছে দর্শনের ফলে কোনো শিশু যদি জন্ম লাভ করে তার পরিচয় নির্ধারণ এবং
কি তার ব্যয়ভার বহন সম্পর্কিত যে বিধান। তাহলে এই 13-1 কতে বলা হয়েছে আপনার এই ধর্ষণের ফলে যে জন্ম লাভকারী শিশু আছে তার মায়ের কাছে বা তার মায়ের যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনের কাছে বেড়ে উঠবে, অর্থাৎ তার মা বা মাতৃকুলের পরিচয়ে সে পরিচিত হবে। 13-1 ক দফা। 13-1 খ দফায় বলছে যে পিতামাতা উভয়ের পরিচয়ে পরিচিত হতে পারবে। 13-1 গ দফায় বলছে আমাদের ওই রাষ্ট্র তার খরচ বহন করবে সরকার। আর 13-1 ঘোড়ার গতে বলছে যে 21 বছর পর্যন্ত সরকার বা রাষ্ট্র তার খরচ বহন করবে, কিন্তু সে যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে তার বিয়ে না হওয়া পর্যন্ত, আর পঙ্গু হইলে তার সেই পঙ্গু শিশুটা যদি ব্যয়ভার গ্রহণ করার পর্যন্ত, যতদিন পর্যন্ত নিজের ব্যয়ভার নিজে বহন না করতে পারবে ততদিন পর্যন্ত সরকার বহন করবে। আর 13-2 হচ্ছে সরকার তারা কি পরিমাণ অর্থ প্রদান করবে সেই সম্পর্কিত বিধান এখানে বলছে, এটা নির্ধারণ করবে সরকার। আর 13-3 বলছে যে ব্যক্তি ধর্ষক তার কাছ থেকে, তার সম্পত্তি থেকে এই ক্ষতিপূরণ আদায় করা যাবে। এটা ছিল 13 আলোচনা। 14-1 বলছে আপনার এই ভিকটিমের পরিচয় প্রকাশ, মানে ছবি প্রকাশ করা যাবে না, তবে এমন ভাবে তার পরিচয় প্রকাশ করা যাবে যে ক্ষেত্রে তার মানে তার পরিচয়টা ওইভাবে হাইড রেখেই সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা আপনার এখানে স্পষ্ট করছে। যদি কেউ এই ছবি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে এই 14-2 ধারার বিধান লঙ্ঘন করায় তার শাস্তি হবে 2 বছর কারাদণ্ড আর 1 লক্ষ অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা। হ্যাঁ, তারপরে আমরা 14 গেল। 15-16 15-16 হচ্ছে ক্ষতিপূরণ আদায়, জরিমানা আদায়ের বিষয়টা 4 থেকে 14 ধারার, আর ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি হচ্ছে 16 ধারায়। 17-1 বলছে যে যেই ব্যক্তি মিথ্যা মামলা করছে বা যাকে দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে তার শাস্তি হচ্ছে 17-1। 17-2 ধারায় আপনার বিরুদ্ধে ধরেন মিথ্যা মামলা করা হয়েছে, আপনি অভিযোগ দিচ্ছেন আদালত বরাবর, আপনার এই অভিযোগটা আমলে নিবে এটা আদালত, এটা 17-2। 17-3 হচ্ছে বিচার শেষে যদি আদালত বুঝতে পারে যে আপনার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে, সেক্ষেত্রে ওই বাদীর বিরুদ্ধে আদালত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 17-3। 18 ধারায় হচ্ছে আদালতের তদন্ত সময়সীমা। এটা আপনাদের বলা হয়েছে যে একজন মামলা তদন্তকারী কর্মকর্তা এই আইনের অধীন যখন মামলা রুজু হয় তখন আসামিদের হাতে নাতে গ্রেফতার করলে, হাতে নাতে গ্রেফতার না করতে পারলে সেক্ষেত্রে এই মামলাটা কত দিনের মধ্যে চার্জশিট ফাইনাল রিপোর্ট দিবে, তার দায়িত্ব কর্তব্যে অবহেলা হইলে সেক্ষেত্রে তার শাস্তি আছে। এবং সে দায়িত্বরত অবস্থায় যদি এই কি হয়, যদি মানে তদন্ত কালীন অবস্থায় মামলা তার প্রশাসনিক কারণে বদলি করা যাবে না মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। অর্থাৎ মোট কথা তদন্তের যে যাবতীয় কার্যবিধি আছে এই কার্যবিধি সম্পর্কে এখানে বলা আছে। আমাদের যে 6টা ক্ষেত্র আছে এই 6টা ক্ষেত্রে যে তদন্ত সময় সীমা আছে 6টা আইনে, এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে একটা কৌশলে সুন্দর করে শিখাই দেবো ওখানে। এটা নিয়ে আলাদা প্যারা নিবেন না কেউ। আচ্ছা, গেল 18। আর 19-এর 1, 2, 3, 4 এই 4টা কথা। 19-এর 1-এ আমাদের বলছে যে এই আইনের অধীন যখন মামলা রুজু হবে এটা বিচারার্থে বিজ্ঞ আদালত গ্রহণ করবে। 19-এর 1। 19-এর 2 বলছে আপনার মূল আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। 19-এর 3 বলছে মূল আসামি ব্যতীত যেগুলা অতি বৃদ্ধ, অসুস্থ, তারপরে নারী, শিশু তাদেরকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর 19-এর 4 বলছে আপনার অভিযুক্ত ব্যতীত অন্যান্য যে আসামি থাকবে তাদেরকেও জামিনে মুক্তি দেওয়া যাবে। এই পর্যন্ত মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনা ছিল বিস্তারিত। আশা করি প্রত্যেকেই এই ক্লাসের বিষয়বস্তু এবং ক্লাসের মূল উদ্দেশ্য বুঝতে পারছেন। এটা আপনাদের রেকর্ডেড আকারে দেওয়া হবে, আপনারা এই ক্লাসটা আবার দয়া করে দেখে নেবেন, আপনাদের মতো করে পুরো ক্লাসটা এইভাবে আয়ত্ত করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই নিয়মিত হওয়ার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করলাম।